আরআরবির শিক্ষক নিয়োগ এই পুরো বিষয়টা নিয়ে প্রত্যেকের মধ্যে একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। সকলের মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে যে কিভাবে এই পরীক্ষার ফর্ম ফিল আপ করবো, কি কি বিষয় গুরুত্বপূর্ণ সেই সংক্রান্ত বেশ কিছু তথ্যকে তুলে ধরার জন্যই আজকের এই পর্বের ভিডিও। প্রথমেই বলে রাখি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি যে নোটিফিকেশন প্রকাশ করেছে, যার সিইএন নাম্বার 07/2024, এখানে নিয়োগ হবে কিছু মিনিস্টেরিয়াল পোস্ট এবং আইসোলেটেড ক্যাটাগরির কিছু ভ্যাকান্সিতে নিয়োগ হবে। তার মধ্যে একটা অংশ হলো টিচার, তাদের নিয়োগ হবে। তো এই নিয়োগের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 7ই জানুয়ারি থেকে, চলবে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত, এবং টাকা পে করার লাস্ট ডেট হলো 8ই ফেব্রুয়ারি। যদি কারোর ফর্ম ফিল আপের সময় যদি কোনো ভুল ত্রুটি থেকে বসে, তাহলে সেটা আবার এডিট করা সম্ভব 9ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবং এখানে যেমনটি যারা ইউআর অ্যান্ড ওবিসি ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপের জন্য 500 টাকা, এবং যদি কোনো কারণে কারোর কারেকশন করতে হয় তাহলে তাকে 250 টাকা পেমেন্ট করতে হবে। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট, তাদের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য যে ফিস সেটা হলো 250 টাকা। এবং এদের একটা এক্সট্রা বেনিফিট রয়েছে, সেটা হলো যেখানে পরীক্ষা দিতে যাবে, ধরো কেউ পাটনায় পরীক্ষা দিতে গেল, তাহলে সেক্ষেত্রে স্লিপার ক্লাসে পাস পাবে। অর্থাৎ পাস মানে হলো স্লিপার ক্লাসে সে টিকিট কাটবে এবং সেই টিকিটের জন্য এক্সট্রা বা অতিরিক্ত কোনো টাকা তাকে পে করতে হবে না। তো এইটা হলো বেসিক একটা বিষয়, প্রথমেই বলে নিলাম। এবার যে জায়গায় আসবো সেটা হলো সকলের যে যে জায়গায় কনফিউশন রয়েছে, তার মধ্যে একটা জায়গা যেটা, সেটা হলো আলাদা আলাদা আরআরবি তো নিয়োগ করবে, নিয়োগের এই প্রক্রিয়াটা চলবে। মনে রাখতে হবে, নোটিফিকেশন নাম্বার কিন্তু অভিন্ন, একটি নোটিফিকেশন নাম্বার অনুযায়ী টোটাল সারা ভারতের নিয়োগ প্রক্রিয়াটা চলে। তাই জন্য আরআরবি আলাদা হলেও কেউ যদি ভাবে যে আমি কলকাতাতেও ফর্ম ফিল আপ করবো, আবার ভুবনেশ্বরেও করব, আবার একইভাবে আমি গুয়াহাটিতেও করব, আমি ভূপালেও করব, যদি এই রকম কেউ ভাবে তাহলে কিন্তু তার ধারণা ভুল। অর্থাৎ যদি কেউ আলাদা আলাদা দুটো আরআরবিতে ফর্ম ফিল আপ করে, তাহলে সেক্ষেত্রে তার ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। আবার একইভাবে কেউ যদি ভাবে আমি টিজিটিতে করব, পিজিটিতেও করব, সেক্ষেত্রেও তার ফর্ম ক্যান্সেল হবে। এটা হলো কমন কনসেপ্ট, এবং এগুলো সব এই নোটিফিকেশনের মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। তাই জন্য কেউ চালাকি করে কোনো অসৎ উপায় অবলম্বন করলে তার ফর্ম কিন্তু ক্যান্সেল হবে। এবার আমরা যে জায়গায় আসবো, যে এই নিয়োগ প্রক্রিয়াটা কটা ধাপে হয়। 3টে ধাপে হয়। প্রথম ধাপ হলো সিবিটি, যাকে কম্পিউটার বেসড টেস্ট বলা হয়, এবং এই সিবিটির মধ্যে টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। সময় 90 মিনিট, 100 নাম্বারের পরীক্ষা। এবং এই যে 100 নাম্বারের পরীক্ষা, সেই পরীক্ষায় থাকবে নেগেটিভ মার্কিং, এবং 3টে ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। এবং এখানে মিনিমাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা হলো 40% মার্কস, যারা ইউআর ক্যাটাগরি। 40% মার্কস না পেলে সে কিন্তু কোনোভাবেই এলিজিবল হবে না। তাহলে এইটা গেল প্রথম ধাপ। এবং দ্বিতীয় ধাপ যেটা, সেটা হলো এবং প্রথম ধাপের যে মার্কস ডিস্ট্রিবিউশন, সেটা একটু বলে দিই আমি, তাহলে সুবিধা হবে প্রত্যেকের। মার্কস ডিস্ট্রিবিউশন প্রথম ধাপে প্রফেশনাল অ্যাবিলিটির ওপরে থাকবে 50, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর থাকবে 15, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর ওপর থাকবে 15, ম্যাথমেটিক্সের ওপর থাকবে 10, জেনারেল সায়েন্সের ওপর থাকবে 10, টোটাল 100। এই 100-র মধ্যে যেমনটি নেগেটিভ মার্কিং আছে 1/3 করে, আবার একইভাবে মিনিমাম ক্রাইটেরিয়া হিসাবে তাকে কিন্তু পেতে হবে 40% মার্কস। যদিও অ্যাজ পার রুলস আমরা জানি যে যারা পরীক্ষা দেবে তাদের মধ্যে থেকে একদম টপ স্কোরার থেকে শুরু করে আমরা অ্যাজ পার ভ্যাকান্সি পাস করানো হয়। তাই জন্য কেউ ভাবার দরকার নেই যে 40% মার্কস পেলে সে পাস করবে, এমনটা নয়। ওটা হলো মিনিমাম একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যদি ওর থেকে কম সবাই পায় তাহলে ভ্যাকান্সি পড়ে থাকবে, তাও নিয়োগ হবে না। এটা হলো মেন বিষয়। গেল, এখানে যে ভাগগুলো রয়েছে
সেই ভাগগুলো ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে। ম্যাথমেটিক্সের মধ্যে এই পার্ট। সবাইকে বলবো সিলেবাসটা ডাউনলোড করে নেওয়ার জন্য। আমি যে ভিডিওটা এখানে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশনে আমি এই পিডিএফটার লিঙ্ক দিয়ে দিলাম। এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর উপর এই অংশ থেকে প্রশ্ন আসবে। জেনারেল অ্যাওয়ারনেসের উপর এই পাশ থেকে প্রশ্ন আসবে এবং জেনারেল সায়েন্সের উপরে, যেটা ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স, এবং আপ টু 10th স্ট্যান্ডার্ড সিবিএসই সিলেবাস অনুযায়ী যেটা আছে সেইটা অনুযায়ী প্রশ্ন হবে। গেল। তো এই গেল 50, এবং বাদ বাকি যে 50 পড়ে রয়েছে সেই 50 কি? আমরা নিচের 50-এর তো হিসেব পেয়ে গেলাম। এখানে রয়েছে 15, 15, 10, 10, এই হলো 50। কিন্তু বাদ বাকি আরো যে 50 রয়েছে সেটার হিসেব আমি দেখাচ্ছি। বাদ বাকি 50 যেখান থেকে আসবে, এবং মজার বিষয় হলো সাবজেক্টের টিচার নিয়োগ হলেও এখানে কিন্তু প্রথম সিবিটিতে কোনো সাবজেক্টের প্রশ্ন থাকবে না। সম্পূর্ণ 100 নাম্বার সাবজেক্টের বাইরের বিষয় দিয়ে সাজানো। এবং প্রথম ধাপের পর যে দ্বিতীয় ধাপ রয়েছে সেটা আমি বলছি, এবং তার মধ্যেও মজা লুকিয়ে আছে। এখানে বাদ বাকি 50-এর মধ্যে এডুকেশন থেকে, যেটা আমরা বিএড করার সময় পড়েছিলাম, এডুকেশনের মধ্যে ফিলোসফি অফ এডুকেশন, সোসিওলজি অ্যান্ড এডুকেশন ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট, এডুকেশন, কালচার অ্যান্ড হিউম্যান ভ্যালুস, এবং ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, এর ওপর থাকবে 22 থেকে 28টি প্রশ্ন। মিনিমাম 22টি প্রশ্ন, ম্যাক্সিমাম 28টি প্রশ্ন থাকবে এর মধ্যে থেকে। সাইকোলজি অফ লার্নার অ্যান্ড টিচিং, এই পার্টের মধ্যে থেকে আসবে 13 থেকে 18টি প্রশ্ন। মিনিমাম 13টি, ম্যাক্সিমাম 18টি প্রশ্ন। এবং কারিকুলাম অ্যান্ড ইনস্ট্রাকশন থেকে আসবে 8 থেকে 12টি প্রশ্ন। হতে পারে মিনিমাম 8টি, ম্যাক্সিমাম 12টি। এখানে যেমনটি কারিকুলাম ডেভেলপমেন্ট, ট্রান্স্যাকশন, ইনস্ট্রাকশনাল মেথড, এই সমস্ত বিষয়, স্কিল অ্যান্ড কম্পিটেন্স অ্যান্ড মিনস অফ ইনস্ট্রাকশন ডেলিভারি, সমস্ত পার্টের মধ্যে থেকে কিন্তু আসবে 8 থেকে 12টি প্রশ্ন। এই হলো টোটাল 50। তাহলে এখানের 50 এবং বাদবাকি যে 50, যেটাকে হাইলাইট বা অ্যাড্রেস করা হচ্ছে টিচিং স্কিল টেস্ট হিসাবে। এবং এই টেস্টের মজা কিন্তু অন্যরকম। এই পরীক্ষাটা হবে 150 নাম্বারের, এবং এই 150 নাম্বার থেকে 15-র মধ্যে রেশিও করা হবে। যেমনটি আগে 100 নাম্বারের পরীক্ষা হলো, সেই 100 থেকে আসবে 85 এর মধ্যে মূল্যায়ন করা হবে। এবং এই 150 নাম্বার থেকে আসবে, অর্থাৎ 100 থেকে আসলো 85 এবং 150 নাম্বার থেকে আসবে 15। তাহলে এই 85 and 15 সমান সমান 100, এই 100-র মধ্যে হবে মূল্যায়ন। এবার এই পরীক্ষাটার বেশ খানিকটা অন্যরকম বৈশিষ্ট্য আছে, যেটা ভারতবর্ষের সমস্ত পরীক্ষা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। এবং বলে রাখি, ইন্ডিয়ান রেলওয়ের চাকরি মানেই হলো গভর্নমেন্ট সার্ভিস, এবং সেই সার্ভিসের স্যালারি মারাত্মক বেশি। যারা পিজিটি লেভেলে ঢুকবে তাদের লেভেল 8, এবং মানে বেসিক যেটা 47,000-এর ওপরে, যেটা টোটাল গ্রস স্যালারিতে গিয়ে দাঁড়াবে 1 লাখের ওপরে। 1 লাখের ওপর স্যালারি হবে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলেজ সার্ভিসের স্যালারির থেকেও বেশি। এবং তার সাথে রয়েছে পাস, পিটিও এবং মেডিকেল ফ্যাসিলিটি। তার মানে বুঝতেই পারছো, এই চাকরির মধ্যে তো একটু রয়্যালিটি থাকবেই। আর তাই জন্য টিচিং স্কিল টেস্টকে করা হয়েছে বেশ খানিকটা অভিনব। কি রয়েছে দেখো, টিচিং স্কিল টেস্ট শ্যাল বি বেসড অন টিচিং অ্যাবিলিটি, টিচিং মেথডোলজি, কন্টেন্ট এক্সপার্টিস, and appropriateness of material, and incorporation of recent development in the discipline, and communication skill, presentation skill, classroom management skill, understanding of subject matter, problem solving ability, decision making, creativity, leadership, motivation quality. Candidate will be asked to teach some topic of their subject through PowerPoint প্রেজেন্টেশনের করে ইন ফ্রন্ট অফ দ্য কমিটির সামনে কিছু টপিকের ওপর পড়াতে দিতে পারে। এবং টপিক উইল বি ডিসাইডেড বাই দ্য কমিটি অন স্পট কমিটি ডিসাইড করবে। এবং ক্যান্ডিডেট উইল বি গিভেন সাফিসিয়েন্ট টাইম টু প্রিপেয়ার অ্যান্ড উইল বি আস্কড টু ইউজ PowerPoint প্রেজেন্টেশন or any other teaching aid। আলাদা আলাদা মিসলেনিয়াস পার্ট রয়েছে না, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর আছে, এখানে নিয়োগ হবে ওয়েলফেয়ার ইন্সপেক্টর, চিফ ল অ্যাসিস্ট্যান্টস নিয়োগ হবে, ঠিক আছে, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর নিয়োগ হবে। তারপরে এখানে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার অ্যান্ড ট্রেন গ্র্যাজুয়েট টিচারের জন্য যা সিলেবাস সেটা আমি একটু আগে বুঝিয়ে দিলাম, এটা আর বলছি না।
এখানে সিলেবাসটাকে তুলে ধরা হয়েছে পরীক্ষার, মানে প্রথম সিবিটির যে সিলেবাস সেটাকে পরপর তুলে ধরা হয়েছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টস একাধিক পার্ট রয়েছে, লাইব্রেরিয়ান গেল। এবার প্রাইমারি টিচারের ক্ষেত্রেও এখানে দেওয়া রয়েছে পিআরটির ক্ষেত্রে কি কি হতে পারে প্রশ্ন। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য লার্নার এর থেকে 18 থেকে 20টি প্রশ্ন, আন্ডারস্ট্যান্ডিং টিচিং লার্নিং। এবার আমরা যে জায়গায় যাব সেটা হলো পোস্ট গ্র্যাজুয়েট টিচার যদি দেখা যায়, এক্ষেত্রে দেখো এখানে লেভেল 8 এবং পে 47,600 এবং এখানে মিনিমাম কোয়ালিফিকেশনে বলা হয়েছে মাস্টার ডিগ্রি হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে অ্যাটলিস্ট 50% মার্কস নিয়ে, বিএড থাকতে হবে এবং হিন্দি এবং ইংরেজিতে পড়ানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন জানাটা মানে অগ্রাধিকার যোগ্য বা জানাটা দরকারি। এমন নয় যে ওর জন্য আলাদা কোনো মার্কস দেওয়ার জায়গা রয়েছে, কিন্তু জানাটা ভীষণ দরকার পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং সমস্ত ক্যাটাগরির জন্য গেল। এবার যদি টিজিটি দেখা যায়, টিজিটির ক্ষেত্রে এখানে রয়েছে দেখো গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন, যা নামই হোক না কেন, ঠিক আছে, অথবা বিএড হতে হবে এবং অ্যাটলিস্ট 50% মার্কস আইদার ইন গ্র্যাজুয়েশন অর ইন পোস্ট গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশনে 50% থাকলেও হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে থাকলেও হবে, অ্যান্ড বিএড থাকতে হবে, ঠিক আছে। তো এবং যে কোনো অথরিটি যারা টেট পরীক্ষা নেয় তারা যদি এনসিটির রুলস অনুযায়ী টেট নিয়ে থাকে তাহলে সেই টেট পাস থাকতে হবে। টেট পাস থাকা কিন্তু বাধ্যতামূলক। তো টেট পাস এবং যেমনটি বলা হলো আগের দুটি ক্যাটাগরি সেটা যদি থাকে তাহলে সে পরীক্ষায় বসতে পারে টিজিটির জন্য গেল। এবং পিআরটির ক্ষেত্রে যেমনটি হবে নরমালি টেট পাস একই রকম ভাবে এবং 12 পাস থাকতে হবে এবং স্বাভাবিকভাবেই তাকে ডিএলএড করতে হবে, ঠিক আছে। তো এটা সিম্পল, পিআরটির জন্য একই রকম। এবার আমরা ভ্যাকান্সির জায়গায় যাব যে কি কি ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখো পিআরটির ক্ষেত্রে যে রুলস রয়েছে 12 ক্লাস পাস থাকতে হবে এবং 50% মার্কস হতে হবে এবং তাকে ডিএলএড হতে হবে এবং বিএডদের এখানে কিন্তু দেওয়া হয়েছে, মানে পিআরটি প্রাইমারির ক্ষেত্রে কিন্তু দেখো এখানে বিএডদের বসার জায়গা দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন বিএড, অর্থাৎ বিএডদের কিন্তু এখানে কোথায় যেন গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু সেটা জানি না যে কিভাবে এরা পরবর্তীতে কোনো শর্ট নোটিশ দিয়ে পরিবর্তন করবে কিনা, ঠিক আছে, কারণ এটা ওয়ান কাইন্ড অফ ভুল, পুরো গাইডলাইন অনুযায়ী যেমনটা দেওয়া হয়েছে সেই গাইডলাইনের বিরুদ্ধে। তো যাই হোক সেটা কোন পথে এগোবে আমরা জানি না। এবার আমরা আসবো ভ্যাকান্সির ক্ষেত্রে। যদি আমরা ভূপাল দেখি, আমরা কেবলমাত্র ভূগোলকে অ্যাড্রেস করছি, ভূপালের ক্ষেত্রে কোনো ভূগোলের কিন্তু ভ্যাকান্সি নেই গেল। নেক্সট ভূপালের ক্ষেত্রে নেই, বিলাসপুরের ক্ষেত্রে রয়েছে। বিলাসপুরের ক্ষেত্রে জিওগ্রাফি ইংলিশ মিডিয়াম পিজিটিতে রয়েছে একটি ইউআর ক্যাটাগরিতে, একটি ইডাব্লিউএস ক্যাটাগরিতে, টোটাল 2টি ভ্যাকান্সি রয়েছে। আবার একইভাবে টিজিটি ক্ষেত্রেও টিজিটির ক্ষেত্রে কিন্তু নেই, টিজিটির ক্ষেত্রে নেই, অনলি পিজিটির ক্ষেত্রে রয়েছে বিলাসপুরে গেল। এবং চেন্নাইয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে নেই। গোরক্ষপুরের ক্ষেত্রে কিন্তু গোরখপুরের ক্ষেত্রে নেই। গুয়াহাটির ক্ষেত্রে রয়েছে, গুয়াহাটির ক্ষেত্রে পিজিটিতে রয়েছে 2টি ইউআর এর, একটি এসটির, একটি ওবিসি, টোটাল 4টি এবং একই রকম ভাবে টিজিটির ক্ষেত্রে রয়েছে একটি ইউআর এর গেল। তো গুয়াহাটির ক্ষেত্রে কিন্তু রয়েছে। এরপর দেখবো আমরা কলকাতার ক্ষেত্রে 2টো জোন রয়েছে আমরা জানি, একটা হলো ইআর ইস্টার্ন রেলওয়ে, তো ইস্টার্ন রেলওয়েতে রয়েছে একটি মাত্র এবং সাউথ ইস্টার্ন রেলওয়েতে রয়েছে 2টি ইউআর এর এবং একটি রয়েছে ওবিসির, টোটাল 3টি রয়েছে, ঠিক আছে, 3টি রয়েছে। একই রকম ভাবে মালদায় রয়েছে একটি, সেটা টিজিটি জিওগ্রাফি ইংলিশ মিডিয়াম, একটি ইউআর রয়েছে। মুম্বাইতে নেই। পাটনায় রয়েছে পিজিটির ক্ষেত্রে, পাটনা পিজিটি রয়েছে একটি,
একটি এসসি ভ্যাকান্সি রয়েছে এখানে। প্রয়াগরাজের ক্ষেত্রে রয়েছে, প্রয়াগরাজ। জিওগ্রাফি পিজিটির ক্ষেত্রে রয়েছে একটি মাত্র এবং টিজিটির ক্ষেত্রে রয়েছে একটি ওবিসি প্রয়াগরাজে। তো এই হলো টোটাল ভ্যাকান্সির উপস্থিতি যতটা আছে আরকি। তো সেটাকেই তার মানে খুব সহজ ভাষায় যদি একবার বলি যে পুরো বিষয়টা কি? ৩ টে স্টেজের মধ্যে দিয়ে পুরো নিয়োগটা সম্পন্ন হয়। ১ম এ একটি সিবিটি হবে যেটা ১০০ নাম্বারের, ৯০ মিনিট সময়। নেগেটিভ মার্কিং রয়েছে। যার সিলেবাস আমি উল্লেখ করলাম যে কি রয়েছে ১০০ নাম্বারের মধ্যে। সেখানে কোনো সাবজেক্টের দক্ষতা বা সাবজেক্টের কোনো প্রশ্ন নয়। ওই পার্টের উপর পুরো প্রশ্ন হবে। এবং এতে পাস করার পরে হবে হলো একটি আ ম্যা টিচিং স্কিল টেস্ট হবে। যেটা কিন্তু হবে ১৫০ নাম্বারের একটা বোর্ডের ওপরে, একটা কমিটি বা বোর্ডের সামনে, যেটা কিন্তু বেশ খানিকটা সময় ধরে হবে। ১৫০ নাম্বারের পরীক্ষা এবং ১ম যে সিবিটি হলো সেখান থেকে নেওয়া হবে 85% মার্কস বা 85 এর নিরিখে দেখা হবে এবং এই ১৫০ নাম্বারকে ১৫ মধ্যে দেখা হবে। তো 85 অ্যান্ড ১৫ দুটোর রেশিও করে হলো ১০০। এই ১০০ র মধ্যে হবে মেধা তালিকা। সেই মেধা তালিকা অনুযায়ী হবে আ আ যাকে বলে ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল টেস্ট। ঠিক আছে? এবং আ রিটেন যেটা সিবিটি, সেই সিবিটিতে আ পরীক্ষায় পাস করানো হবে ২.৫ গুণ হারে পাস করা হবে। ২ টো ভ্যাকান্সি থাকলে ৫ জনকে পাস করানো হবে। এটা এবং ডিগ্রি যা লাগে আমি বললাম এবং কেউ একটার বেশি ২ টো জোনে ফর্ম ফিল আপ করতে পারবে না। বা ২ টো আরআরবিতে এবং কোনোভাবেই কেউ একাধিক পোস্টের জন্য এপ্লাই করতে পারবে না, সেক্ষেত্রেও রিজেক্ট হবে। ৳৫০০ ফর্ম ফিল আপের জন্য লাগবে যারা ওবিসি অ্যান্ড ইউআর, যারা এসসি/এসটি এদের জন্য ৳২৫০ এবং কোনোভাবে মডিফিকেশন করার দরকার হলে আবার এক্সট্রা ৳২৫০ দিতে হবে। শেষ ডেট হলো ফর্ম ফিল আপের ৬ই ফেব্রুয়ারি এবং শুরু হয়েছে ৭ই জানুয়ারি থেকে এবং আ আ কোনোভাবে ভুল হলে, ভুল না হওয়াটাই কাম্য। ভুল হলে ৯ই ফেব্রুয়ারি থেকে ১৮ই ফেব্রুয়ারির মধ্যে কারেকশন করা যাবে। টাকা জমা দেওয়ার শেষ দিন হলো ৮ই ফেব্রুয়ারি। তো এই ছিল পুরো বিষয়টা এবং কটা ভ্যাকান্সি রয়েছে আমাদের জিওগ্রাফিতে সেটাও আমি বললাম। যাই হোক আফটার অল আ যাদের ইচ্ছে রয়েছে অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে। সময়টা অনেকটাই রয়েছে। হাতে সময় নিয়ে ফর্ম ফিল আপ করতে হবে সঠিকভাবে এবং যাদের যারা ফর্ম ফিল আপ করবে তারা এই আ যে নোটিশ মানে আমার যে ভিডিও ডেসক্রিপশন সেখান থেকে বা কমেন্ট সেকশন সেখান থেকে লিঙ্ক দিলাম। সেই লিঙ্ক থেকে পিডিএফ ডাউনলোড করে দেখতে পারে যে কোন প্যারামিটার আরো দরকার। যেমন ফটোর সাইজ কত হবে, সিগনেচারের সাইজ কত হবে। এই পার্টগুলো সে দেখে নিতে পারে পুরো নোটিফিকেশনটা পড়ে। তো যাই হোক আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।